السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. দারুল আজহার মডেল মাদ্রাসার আজকের এই লাইভ প্রোগ্রামে সম্পৃক্ত সকল ক্যাম্পাসের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকাবৃন্দ সহ যারাই যেখান থেকে এই লাইভের সাথে সম্পৃক্ত আছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা পূর্বেই নোটিশের মাধ্যমে অবগত করেছি যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে, পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে অবগত করব। তো এই বিষয়টি সম্পর্কে কথা বলার আগে আমি প্রাসঙ্গিক দুইটি কথা বলতে চাই। শুরুতে জানিয়ে রাখি, বর্তমান যে পরিস্থিতিতে আমাদের এই শিক্ষা ব্যবস্থা উপনীত হয়েছে, সে অবস্থায় শিক্ষা কার্যক্রমকে অব্যাহত রাখা এটি কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠান অথবা কোনো একতরফা কোনো দায়িত্ব নয়। কারণ শিক্ষা আমাদের সকলের অধিকার। জাতি হিসাবে শিক্ষার অধিকার যেমন আমাদের রয়েছে, তেমনিভাবে এই শিক্ষা অর্জনের জন্য আমাদের কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। সুতরাং আমরা যারা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মনে রাখতে হবে যে আমরা আমাদের সকল কার্যক্রমের মধ্যে আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে যে চিন্তা ফিকির আমরা করে থাকি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেক অভিভাবকরা নিঃসন্তানের পড়াশোনার কথা চিন্তা করে তার বাসা নির্ধারণ করেন এবং তিনি কোন এলাকায় থাকবেন, কোথায় তার সন্তান পড়াশোনা করবে, কোন ধরনের প্রতিষ্ঠানে তিনি পড়াবেন ইত্যাদি সব পরিকল্পনা সাজিয়ে তারপরে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে থাকি। সুতরাং এটি হঠাৎ করে যে শিক্ষা একটি এমন একটা বিষয় যে আমরা কেউ কিছু জানি না, একেবারেই অযাচিত একটা বিষয় না, এরকম নয়। আমাদের সকলেরই নির্ধারিত এবং নির্দিষ্ট প্ল্যান পরিকল্পনার আলোকে আমরা এর সাথে সম্পৃক্ত আছি। সুতরাং এই প্রসঙ্গে আমি মনে করি হয়তোবা আজকে যে অবস্থায় আমরা উপনীত হয়েছি সেই অবস্থার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, নিঃসন্দেহে কেউই প্রস্তুত ছিলেন না। এই অবস্থার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কতদিন হতে থাকবে সেটা এখনো অনিশ্চিত। আমাদের সন্তানরা লেখাপড়া থেকে দূরে সরে যাচ্ছে এবং তারা মারাত্মক ধরনের তাদের বিপর্যয়ের মুখোমুখি তারা উপনীত হচ্ছে। সুতরাং একটি সমস্যা আরো 10টি সমস্যার জন্ম দিয়েছে। আমরা যদি কোভিড-19 কথা বলি, সেটা মানুষের সৃষ্ট নয় বা মানুষ কেউ ইচ্ছা করে এই কাজটি করেছে, বিষয়টি এমন নয়। সুতরাং আল্লাহ তাআলা প্রদত্ত একটি মহামারী বা একটি ব্যাধি বা একটি পরীক্ষাও বলা যেতে পারে, একটি পরিস্থিতির মুখোমুখি যখন আমরা উপনীত হয়েছি, সে অবস্থায় আমাদের করণীয় আমরা কিন্তু সকলেই নির্ধারণ করে নিয়েছি এবং সেভাবে আমরা সকলেই কার্যক্রম পরিচালনা করছি। সুতরাং আমি একজন অভিভাবক হিসাবে প্রথমে আমি পরীক্ষার নির্দেশনা খুব অল্প কয়েকটি কথা পরীক্ষা সংক্রান্ত, তার আগে আমি প্রাসঙ্গিক যে কথাটি বলতে চাই যে আমি একজন অভিভাবক হিসাবে, আমি একজন সমাজের দায়িত্বশীল ব্যক্তি হিসাবে, আমি একজন সচেতন নাগরিক হিসাবে, আমি একজন জিম্মাদার হিসাবে, আমি একটি সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা হিসাবে আমি আমার পরিবারের সদস্যদেরকে জাগতিক এবং আখিরাতের দুজাহানের কল্যাণের দিক নির্দেশনা দেওয়ার জন্যে আমার কিন্তু নির্ধারিত দায়িত্ব, কর্তব্য এবং পদক্ষেপ রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং সে কাজটি নিশ্চয়ই আপনারা করেছেন এবং করে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেই অবস্থায় আমরা উপনীত হয়েছি সেই অবস্থা থেকে উত্তরণের জন্যে আমরা আমাদের সন্তানদের লেখাপড়া এবং তার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি। প্রিয় উপস্থিতি, সম্পৃক্ত দর্শক শ্রোতা মণ্ডলী এবং যারা আমাদের এই প্রোগ্রামটি পরেও দেখবেন, আমি সকলের জন্য আমি একটা প্রশ্ন রাখতে চাই যে আজকে এই পরিস্থিতিতে আমরা কিন্তু আমাদের সকল কার্যক্রম কোনো না কোনো উপায় অবলম্বন বের করেছি এবং আমরা সেটা করে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, শিক্ষা ব্যবস্থায় আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে যেহেতু
বড় ধরনের কোনো উদ্যোগ নেওয়ার তেমন সুযোগ নেই বললেই চলে, বা নেওয়া হচ্ছে না। যেটুকু হয়েছে সেটি হচ্ছে একটি সংসদ টিভির মধ্য দিয়ে কিছু অনলাইন ক্লাস, এর বাহিরে তেমন কিছু নেই। আর সরকারি প্রতিষ্ঠান যারা আছে তারা তো কিছু বেতন ভাতা পাচ্ছেন, তাদের ব্যাপারগুলো সেভাবে চলছে, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, সেটা একটি ভালো উদ্যোগ। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় যে বিরাট একটা অংশ জুড়ে জিম্মাদারি পালন করে যাচ্ছে প্রাইভেট সেক্টরে, এবং সেই ব্যবস্থাপনার মধ্য থেকে আমরা আমাদের সন্তানদেরকে যারা লেখাপড়া করাচ্ছি তাদের কিন্তু দায়িত্ব অনেক বেশি। কারণ আমাদের প্রয়োজন, আমি একটা কথা এর আগেও বলেছি, যে মানুষ কিন্তু তার সামাজিক প্রয়োজনে বিভিন্ন পরিস্থিতি বা বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে। সুতরাং আজকের যে এই ক্যাটাগরি, যে প্রাইভেট সেক্টরে যে প্রতিষ্ঠানগুলো চলছে, সেগুলো কিন্তু আমি মনে করি মানব সমাজের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই, প্রয়োজনীয়তা পূরণের জন্যই কিন্তু এগুলো সৃষ্টি হয়েছে, এবং আমরা সামাজিকভাবে এগুলোর দায় দায়িত্ব বহন করি বিধায় সেগুলো এখনো টিকে আছে। সুতরাং আমাদের একথা বলার কোনো সুযোগ নেই যে আজকে প্রতিষ্ঠান, আমি আমার সন্তান এই অবস্থায়, আমি এখন বাসায় আছি ওকে, কিন্তু আমার সন্তানের প্রতিষ্ঠানের কি অবস্থা, যেই সন্তানকে নিয়ে আমি স্বপ্ন দেখি, যাকে আমি উন্নত জাতি গঠনে নৈতিকতার মানদণ্ডে উন্নীত করার জন্যে নৈতিক মূল্য বোধ ভিত্তিক শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষায় সর্বোচ্চ জ্ঞান আহরণের জন্যে একটি সুনামধন্য অথবা মানসম্পন্ন একটি শিক্ষা কার্যক্রমের সাথে, কারিকুলামের সাথে সম্পৃক্ত করেছি, বা আমি খুঁজে বের করে সেখানে গিয়েছি, সেটা হোক বাংলাদেশের যে কোনো অঞ্চলে যে কোনো প্রতিষ্ঠান। আমি শুধু দারুল আজহার মডেল মাদ্রাসার কথা বলছি না, আমি বলছি এই ক্যাটাগরির সকল প্রতিষ্ঠানগুলো যেগুলোকে আমরা আমাদের সন্তানদের জন্য চয়েস করেছি, সেই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে নিশ্চয় আমাদের কিন্তু দায়িত্ব আছে। এবং আমরা এটা মনে করলে চলবে না যে আমি এখন এই অবস্থায় আমার সন্তানকে নিয়ে বাসায় আছি, বাস প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তারা তাদের চিন্তা করবেন। আমি মনে করি এতে আমাদের দায়িত্ব শেষ হবে না। আমাকে এক প্রতিষ্ঠান প্রধান আমাকে ফোন করে অবগত করলেন যে তার কিছু অভিভাবক তার কাছে প্রস্তাব করেছেন যে তারা তাদের সন্তানদেরকে এই সেশনে আর পাঠদানে রাখবেন না, প্রতিষ্ঠানে এই সেমিস্টার বা এই বছর আর রাখবেন না, নেক্সট ইয়ার থেকে তারা শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবে। আমি আমার ওই বন্ধুর মাধ্যমে সেই অভিভাবকদের, সম্মানিত যারা এই চিন্তা করেছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আপনি যে আপনার সন্তানের জন্য যে প্রতিষ্ঠানটা এত কষ্ট করে খুঁজে বের করেছেন, চয়েস করেছেন, আমি জানি একজন অভিভাবক একটা সন্তানকে একটি ভালো প্রতিষ্ঠানে যাওয়ার জন্য তাকে 5টা 10টা প্রতিষ্ঠান হন্য হয়ে খুঁজে অনেক দিন থেকে চেষ্টা করে, সাধনা করে তারপর একটা ভালো প্রতিষ্ঠান আপনি চয়েস করেন বা করেছেন। এখন যদি আপনি 6 মাস 9 মাস 1 বছর প্রতিষ্ঠান থেকে ডিটাচ থাকেন, এবং আপনি মনে করেন যে 1 বছর পরে আবার যখন সবকিছু স্বাভাবিক হবে তখন আমি শুরু করব, আমার জানার বিষয়, সবিনয় আমি জানতে চাই যে তাহলে 1 বছরের ব্যবধানে ওই প্রতিষ্ঠানটি টিকে থাকবে নিশ্চয়তা কি পাওয়া গিয়েছে? কারণ এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো তো তাদের টিচার স্টাফ সহ হাউস রেন্ট একটা বিশাল একটা বড় ধরনের লাইবিলিটি কিন্তু তারা প্রতি মাসে বহন করছে, এবং নিশ্চয়ই আপনারা অবগত যে সেই খরচটুকু, সেই ব্যয় বা সরবরাহ করা হয় কিন্তু ছাত্রদের প্রদত্ত বেতন ভাতা থেকেই। সুতরাং সেই প্রতিষ্ঠানের যদি ছাত্র অভিভাবক এটা আমরা মনে করি যে আমি 1 বছর পরে 6 মাস পরে আমি আবার শুরু করব, তাহলে 6 মাসের নিশ্চয়তা কিন্তু নেই। সুতরাং এই দায়িত্বটা কিন্তু আমাদের থেকে যাচ্ছে। এই জন্য যে প্রতিষ্ঠানকে আমি মনে করি যে আমাদের প্রয়োজন আছে, তাহলে সেই ধরনের প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা, সাপোর্ট দেওয়া। হ্যাঁ, হয়তোবা এখানে একটা লজিক্যাল বিষয় আছে যে কেউ বলেন যে আমরা এই 6 মাসের ছাত্রত্ব যদি বাতিল করি তাহলে আমাদের একটা সুবিধা আছে যে আপনার মাসিক ব্যয়টা আপনাকে বহন করতে হবে না। আপনার চিন্তা থেকে এটা হতে পারে নিঃসন্দেহে, কিন্তু আপনি কি চিন্তা করেছেন যখন আপনার সন্তান ছাত্রত্ব থাকবে না, তখন আবার যখন নতুন করে যাবেন তো তখন তো আপনাকে একটা হ্যান্ডসাম অ্যাডমিশন ফি দিয়ে নতুন করে অ্যাডমিশন নিতে হয়। এটা একটা প্রশ্ন। তারপরে যে মূল বিষয়, এটা মূল বিষয় না, এটা একটা প্রাসঙ্গিক, মূল বিষয় হচ্ছে আপনার সন্তানের
কি কি ক্ষতি হচ্ছে আপনি দেখেন। সন্তান যখন শিক্ষা প্রতিষ্ঠানের আওতার মধ্যে থাকে না, তখন এই সন্তানের এর আগে যদি 2 বছর 3 বছর যতটুকু আপনার বাচ্চা পড়েছে, 1 বছর 6 মাস 9 মাস যখন সে শিক্ষা থেকে দূরে থাকবে, তখন সে যা কিছু শিখেছে সবকিছু সে কিন্তু ভুলে যাবে এবং তার লেখাপড়া থেকে তার মন অন্যদিকে সরে যাবে এবং পড়াশোনার সাথে তার যে একটা সম্পর্ক থাকার কথা ছিল, সেটা যখন আস্তে আস্তে দূরে সরে যাবে, তখন তার সাথে সম্পর্ক হবে কিসের? তার সাথে সম্পর্ক হবে নতুন কিছু আইটেমের। তার মধ্যে একটা হচ্ছে গেমস, একটা হচ্ছে টিভি, একটা হচ্ছে অন্যান্য উপকরণগুলো, যেগুলোর মধ্য দিয়ে তাকে আপনি তার জীবন বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি হতে পারে। আপনারা জানেন যে গত কয়েক মাস আগেও এই ঢাকাতেও বিভিন্ন জায়গায় যে গেমস খেলার মধ্য দিয়ে স্টুডেন্টরা, ছোট কম বয়সী ছাত্রছাত্রীরা পর্যন্ত এর মধ্য দিয়ে একে অন্যকে অ্যাটাক করে হত্যা পর্যন্ত তারা করেছে। এই যে অবস্থাগুলো, সেগুলো কিন্তু তখন আপনার সন্তানের মধ্যে দারুণ একটা প্রভাব বিস্তার করবে এবং খারাপ সন্তানদের সাথে তার যোগাযোগ হবে এবং সে তখন যখন সে এই অবস্থার মধ্যে যাবে, লেখাপড়া থেকে দূরে সরে যাবে, টিভি সহ অন্যান্য কিছুর সাথে সম্পর্ক হবে এবং সে সব কিছু থেকে ডিটাচড হয়ে সে তো আর ছাত্রত্ব তার আপনি ফিরিয়ে আনতে পারবেন না। এজন্যে সম্মানিত অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষী এবং সমাজের যারা দায়িত্বশীল ব্যক্তি, তাদের কাছে বিনয়ের সাথে আমি বলতে চাই যে সামাজিক প্রয়োজনে আমরা এই কাজটি করতে হবে। আমাদের দায়িত্ব হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে প্যাট্রোনাইজ করা এবং এগুলোর পিছনে আগে যদি আপনি একবার খোঁজ নিতেন, এখন আপনাকে 2 বার খোঁজ নেওয়া দরকার। এখন আপনার কারণ এই ধরনের প্রতিষ্ঠানগুলো সমাজের নানান ধরনের সব ভালো ভালো ফ্যামিলির সন্তানদের জন্য একটা বড় ভূমিকা রাখছে। কারণ আপনি চাইলেই আপনার সন্তানকে সব ধরনের পরিবেশে নিয়ে যেতে পারবেন না, এটা একটা বিষয় স্বীকার করতে হবে। সুতরাং সেই অ্যারেঞ্জমেন্টগুলোকে টিকিয়ে রাখার জন্য আমি মনে করি অভিভাবকদের দায়িত্ব, সমাজের জিম্মাদার যারা তাদের দায়িত্ব এবং সেই কাজটি কিন্তু আপনাদেরকেই করতে হবে। এবং আমি মনে করি আরেকটি বিষয় যে সন্তানের লেখাপড়া এমনিতেই যখন তারা প্রতিষ্ঠানের সাথে নিয়মিত অনলাইন ক্লাস, টিচারদের কমিউনিকেশন, জুম বা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যখন শিক্ষকরা SW দিচ্ছে, হোমওয়ার্ক দিচ্ছে, নানান ধরনের কাজ দিচ্ছে, তখন কিন্তু সন্তান কিছুটা হলেও সে নিয়মানুবর্তিতার মধ্যে থাকবে এবং তথাপি বাসায় থেকে এখন ছেলেমেয়েরা পড়াশোনা একেবারে এক ঘরে থেকে তারা তো আবদ্ধ হয়ে গিয়েছে। সুতরাং সেই অবস্থায় তাদেরকে ইনস্টিটিউশনের থেকে যদি বিচ্ছিন্ন করে ফেলা হয়, তখন তার জীবনটা বড় ধরনের ক্ষতির মুখে পড়ে যাবে। সুতরাং অল্প কিছু টাকা আপনার হয়তো বা বেঁচে যাবে, মাসে হয়তো আপনার 1-2 হাজার টাকা খরচ সেভ হয়ে যাবে। সেটা আপনার প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে আলোচনার মধ্য দিয়ে, যাদের নিশ্চয়ই এই অবস্থায় আপনাদের অনেকের যাদের সীমাবদ্ধতা আছে, সমস্যা আছে, সেগুলো আপনার প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে যে প্রতিষ্ঠানে যে অবস্থায় যেখানে আছেন তাদের সাথে কথা বলুন। আলোচনার মধ্য দিয়ে একেবারে বেখবর থাকলে আসলে এটা জিম্মাদারি পালন হয় না, একটা দায়বোধ কিন্তু আপনি এড়াতে পারেন না। এবং মনে রাখবেন, শিক্ষকরা এমন একটা পেশায় নিয়োজিত আছে আমাদের সমাজে, যাদের কিন্তু বিকল্প আর কারো কাছে গিয়ে দাঁড়ানোর অথবা কথা বলার বা চাওয়ার কিন্তু তাদের কোনো অভ্যাস অথবা তারা অভ্যস্ত নয়। সুতরাং আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষকরা, হাজার হাজার প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত লক্ষ লক্ষ শিক্ষকরা কিন্তু বেকারত্বের জীবন অতিবাহিত করছেন। হয়তো 2-4-5টা প্রতিষ্ঠান যারা হাতে গোনা, তারা কিছু পে করতে পারছে কম বেশি, আর ম্যাক্সিমাম কিন্তু খুব কঠিন সময় অতিবাহিত করছে। সুতরাং আমাদের উচিত সমাজের জিম্মাদার যারা, সমাজের গুরুত্বপূর্ণ যারা যে অবস্থানে, এবং আমরা অভিভাবকরা পারি এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে। সুতরাং আমি লম্বা কথা বলতে চাই না। আমি মূলত আজকে পরীক্ষা সংক্রান্ত কয়েকটি নির্দেশনার জন্য আজকে এই লাইভে এসেছি। এই প্রসঙ্গে আমি এখন কথা শুরু করব। তার আগে শেষ যে কথাটি বলতে চাই, আমরা কিন্তু আমাদের এই যে গত 2-3 দিন আগে আপনি দেখেন যে লঞ্চ ডুবি অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে প্রায় শখানেক লোকের মতো যারা মৃত্যুবরণ করেছেন, তাদেরও কিন্তু একটা স্বপ্ন ছিল। মাত্র 10-15 বা কয়েক মিনিট পরে তারা কিন্তু স্বপ্ন বাস্তবায়নের জন্য তীরে এসে তারা কাজ শুরু করার কথা ছিল, কিন্তু দেখেন তাদের সেই স্বপ্ন কিন্তু পূরণ হয়নি।
সুতরাং আমরা যারা আমাদের সন্তানদের নিয়ে স্বপ্ন দেখি, আমাদের কিন্তু পদক্ষেপগুলো রাখতে হবে। আমি 1 বছর পরে পদক্ষেপ নেব নতুন করে, সেরকম সুযোগ আল্লাহ আমাকে দিতেও পারে, নাও দিতে পারে। এই জন্য আমাদের সম্পদের উপার্জনের, এখন আমরা কষ্টের মধ্যে আছি নিঃসন্দেহে, কিন্তু এই কষ্টে উপার্জিত সম্পদের 1টি পয়সা যদি দিনী প্রতিষ্ঠানের পিছনে ব্যয় হয়, সেটা আমার জন্য, আমার সন্তানের জন্য এটি কল্যাণকর হতে পারে। আরেকটি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমার পরিবারে আমার সন্তান যদি 3 জন 5 জন 2 জন 1 জন থাকে, যেটা একটা বৈষম্য আমরা অনেক সময় আলহামদুলিল্লাহ অনেকের মধ্যে সেটা নেই, কিন্তু কেউ কেউ এরকম আমরা করে থাকি, যে আমার যে সন্তানটি ধরেন আজকে ভিকারুন্নেছার কথা বলেন, রাজপুত্রার কথা বলেন, তারপরে আপনি আইডিয়াল বা নামকরা যেগুলো আমরা ইংলিশ মিডিয়াম পড়াই আমাদের সন্তানদের, আমরা কিন্তু আমাদের সন্তানদের এই ধরনের প্রাতিষ্ঠানিক পদেয়গুলোর ব্যাপারে কিন্তু কোনো এক্সকিউজ কিন্তু আমরা সেখানে পাই না, এবং সেটা আমরা সেখানে শো করতে পারি না। তথাপি আমি যদি আমার কোনো সন্তান দিনী প্রতিষ্ঠানে পড়ে, সেই ক্ষেত্রে সবসময় আমার এই দৃষ্টিভঙ্গি থাকা উচিত যে আমি এই ক্ষেত্রে বরং আমি যতটুকু সম্ভব তার চেয়ে বেশি আমি এখানে করার চেষ্টা করব, কারণ এটা হচ্ছে আমার দুনিয়া এবং আখিরাতের নাজাতের উসিলা। এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন, এই সম্পদ তো তোমার নয়, আমি তোমাকে যা দিয়েছি মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে যে সম্পদ, যে ধন সম্পদ, যে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে তুমি ব্যয় করো। সুতরাং সেই সম্পদ যে দিয়েছেন তিনি আল্লাহ দিয়েছেন, এবং তিনি এই সম্পদ ব্যয় করার জন্য মুত্তাকির গুণাবলীর মধ্যে একটি হচ্ছে কল্যাণকর পথে ব্যয় করা। সুতরাং এই মুহূর্তে আপনার কষ্টের মধ্যে থেকে আপনি যদি 10 টাকা ব্যয় করেন আপনার সন্তানের দিনী শিক্ষার জন্য, দিনের একটা মার্কাজকে টিকিয়ে রাখার জন্য, আপনি যদি এই দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসেন, নিশ্চয়ই আপনি কল্যাণ পাবেন, আখিরাতে যা যা পাবেন, এবং হয়তোবা আল্লাহ তাআলা এটা একটা উসিলা হিসাবে কবুল করবে। সুতরাং আমি অনুরোধ করব, আমার কথাতে কেউ কষ্ট পাবেন না। আমি মনে করি আসলে সামাজিক সচেতনতা সৃষ্টি করা ছাড়া কখনো, এবং আমাদের প্রত্যেকটি পরিবার থেকে প্রতিটি ব্যক্তির মধ্যে আমরা যদি সেই বোধটুকু জাগ্রত করতে না পারি, তাহলে আসলে এই সমাজ পরিবর্তন, এবং আমরা যে সুন্দর সমাজ দেখতে চাই, আমরা যে সূর্য উদিত হলে যেখানে আমরা সিরাতাল মুস্তাকিমের কথা এবং সুন্দর সমাজের কথা, মানুষের সুন্দর আচরণের কথা, ন্যায়বোধের কথা এবং ইনসাফের কথা, যেগুলো আমরা শুনতে চাই, দেখতে চাই, প্রত্যেকে চাই, কিন্তু একটা সমাজে যে সবচেয়ে খারাপ মানুষ সে কিন্তু একটি সুন্দর সমাজ দেখতে পছন্দ করে। সুতরাং আমরা তো সেই সুন্দর সমাজের জন্য কিছু ভূমিকা তো আমাদেরকে রাখতে হবে, এবং সেই কাজটা আমাদেরকেই করতে হবে। আমি মনে করি দিনী প্রতিষ্ঠানের সাথে কোনো না কোনো ভাবে যে ব্যক্তি সম্পৃক্ত হয়েছেন, সন্তান দিয়ে অন্যভাবে যে কোনো ভাবে, আল্লাহ তাআলা তাকে অনেকের চেয়ে এগিয়ে রেখেছেন, মকবুল হয়েছেন, এবং তিনি এই উছিলাকে কাজে লাগিয়ে এর মধ্য দিয়ে আমরা অনেক সময় করি কি, প্রাইম মিনিস্টারের কার্যালয়ের একজন পিয়নের সাথেও যদি কারো সম্পর্ক থাকে, দেখবেন তার কিন্তু দাপটটা অনেক বেড়ে যায়। তাহলে দিনী প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আল্লাহর রাসূলের সাথে যার সম্পর্ক স্থাপিত হয়েছে, তার দাপট বেড়ে যাবে, তার হৃদয়টা প্রশস্ত হবে, তার প্রতিটি পদক্ষেপ হবে প্রশান্তিময়, এবং তিনি দৃঢ়তার সাথে এই পথে এগিয়ে আসবেন। সেটাই তো হওয়া উচিত, এবং সেই প্রত্যাশা আমি ব্যক্ত করি। আমি আপনাদের কিছু সময় নিয়ে সম্ভবত বিরক্ত করছি, তবে আমি আজকে যে মূল কথাটি বলার জন্য সেই কথাটি আমি অবগত করছি। আমাদের শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা পদ্ধতি সম্পর্কে একটু নির্দেশনা আমরা এখন দিয়ে দিচ্ছি। আমরা যে পদ্ধতি শুরু করেছি মার্চ মাসের 22 তারিখের পর থেকে, যখন এই কোভিড-19 কারণে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ ঘোষণা করা হলো, আমরা কিন্তু মার্চ মাসের 27 তারিখেই মাত্র 1 সপ্তাহের ব্যবধানে আমরা অনলাইন ক্লাস চালু করেছি, এবং এই অনলাইনে আমরা পরীক্ষা আমাদের শিক্ষকদের বিভিন্ন ক্লাস আমরা প্রত্যেকটি ছাত্রের সাথে ক্লাসের বাহিরেও জুম এবং ইমো হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি শুরু থেকে। এবং আমরা যে কাজটি করেছি, দেখেন শিক্ষকরা অ্যাসাইনমেন্ট দিয়েছেন, এবং সেই অ্যাসাইনমেন্টগুলো স্টুডেন্টরা করেছে, তারপর সেগুলো তারা আবার ছবি তুলে পাঠিয়েছে, শিক্ষকরা সেগুলো দেখে মার্কিং করেছে। এইভাবে আমরা অব্যাহত রেখেছি। তারপর 2 মাসের ব্যবধানে আমরা মিড টার্ম পরীক্ষা আগে হয়েছে, সেমিস্টার ফাইনাল পরীক্ষাটি আমরা গত রমজান ঈদের আগেই আমরা সেমিস্টার পরীক্ষা গ্রহণ করেছি রমজানের মধ্যেই, এবং সেটি এভাবে নিয়েছি যে আমরা আমাদের অভিভাবকদের সাথে সমন্বয় করে আমরা প্রশ্নগুলো
অনলাইনে তাদের কাছে পাঠিয়েছি। পরীক্ষা সম্মানিত অভিভাবকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা নিজ বাসা থেকে পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষার শেষে অভিভাবকরা তাদের উত্তরপত্র মাদ্রাসায় পৌঁছিয়ে দিয়েছেন। তারপরে আমরা সেই খাতা মূল্যায়ন করে রেজাল্ট কার্ড প্রস্তুত করে নির্দিষ্ট সময়ে রেজাল্ট পাবলিশ করেছি। অভিভাবকরা সেগুলো গ্রহণ করেছেন এবং নতুন সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টারের কার্যক্রম আমরা ঈদের পরে শুরু করেছি এবং ইতিমধ্যে এই সেমিস্টারে আমরা অত্যন্ত সুচারুভাবে আমাদের প্রতিটি ক্লাস আমরা পরিচালনা করার চেষ্টা করছি এবং ইতিমধ্যেই আমরা পরীক্ষা প্রথম অর্থাৎ সেমিস্টারের মধ্যবর্তী যে পরীক্ষা মিড টার্ম পরীক্ষার ঘোষণা দিয়েছি। তো সেই পরীক্ষায় আগের চেয়ে কিছুটা পরিবর্তনের বিষয় আছে। বিশেষ করে মিড টার্ম পরীক্ষা আগে যেটা হয়েছে সেটি ছিল 20 মার্চ, 20 নম্বরের মিড টার্ম পরীক্ষা হতো। এবারে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের কর্তৃপক্ষের সর্বসম্মতি আলোচনা এবং গতকালকে আমরা শিক্ষকদের গুরুত্বপূর্ণ সভা করেছি এবং সকলের মতামত এবং পরামর্শের ভিত্তিতে আমরা এবারের পরীক্ষা মিড টার্ম অর্থাৎ সেমিস্টার মধ্যবর্তী যে পরীক্ষা, এই পরীক্ষাটি আমরা নেব 50% নাম্বার, অর্থাৎ আমাদের যে 100 নম্বরের পরীক্ষা হয় এর 50-এর পরীক্ষা আমরা এখন নিয়ে নেব আর 50-এর পরীক্ষা আবার 2 মাস ক্লাস হয়ে সেই 2 মাস শেষে সেমিস্টার সমাপনী পরীক্ষা হবে। সুতরাং সেমিস্টার মধ্যবর্তী পরীক্ষা হবে 50 নম্বরের, যেই পরীক্ষাটি আগে 20 নম্বরের হতো, আর সেমিস্টার সমাপনী পরীক্ষা হবে 50 নম্বরের, যেটি আগে হতো 80 নম্বরের। তাহলে এই 50-50-100 নম্বরে টোটাল সেমিস্টারের রেজাল্ট নির্ধারণ হবে। উল্লেখ্য, এই যে 50 নম্বরের পরীক্ষা এখন হবে, এই 50-এর মধ্যে 40 নাম্বার 40 নম্বরের পরীক্ষা হবে সরাসরি। শিক্ষকরা আগের মতোই অনলাইনে প্রশ্ন পাঠিয়ে দিবেন অথবা প্রশ্ন বিষয় অনলাইনে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি অন্যভাবে আমরা অ্যারেঞ্জ করব। তো 40 নম্বরের পরীক্ষা স্টুডেন্টরা দেবেন কাগজে কলমে, আর 10 নম্বরের পরীক্ষা হবে আমাদের যে অনলাইন অ্যাক্টিভিটিসগুলো চলছে, অনলাইন যে আমরা এই যে শিক্ষকরা যান কোরবান করে জীবনের ঝুঁকি নিয়ে এত অক্লান্ত পরিশ্রম করে সন্তানদের শিক্ষার্থীদের জন্য ক্লাসগুলো পরিচালনা করছেন, তারা কতটুকু সেটা আয়ত্তে আনছে এবং সেটার সাথে তারা সম্পৃক্ত, অর্থাৎ অনলাইন কমিউনিকেশন এর জন্য এবং কমিউনিকেশন উইথ টিচার্স অ্যান্ড ইনস্টিটিউশন, এই বিষয়টার উপর আমাদের বাকি 10 নম্বরের প্রত্যেক সাবজেক্টের 40 নম্বরের পরীক্ষা হবে। বাকি 10 নম্বরের এই নাম্বারটা সংশ্লিষ্ট শিক্ষক দেবেন ছাত্রছাত্রীর কমিউনিকেশন উইথ অনলাইন ক্লাস, টিচার্স অ্যান্ড ইনস্টিটিউশন এর উপরে, এবং HW অ্যাসাইনমেন্ট যেগুলো হোমওয়ার্ক দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, সেগুলো তারা কতটুকু ফলো করছে, এই সব কিছু মিলে এই 10 নম্বর থাকবে। সুতরাং এটা হচ্ছে আমাদের প্লে গ্রুপ থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের জন্য সেমিস্টার মধ্যবর্তী পরীক্ষা 40 নম্বর, 10 নম্বর কমিউনিকেশন মার্ক এই 50, আর 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত এই ছাত্রছাত্রীদের পরীক্ষা হবে, তাদের পরীক্ষা হবে 50% অর্থাৎ 50 নম্বরের, এবং সময় যেহেতু তারা বোর্ড পরীক্ষার্থী সেই হিসাবে তাদের সময় 100 নম্বরের যাদের সময়, তাদের জন্য 100 নম্বরের যারা পরীক্ষার্থী তাদের তো আমরা যেহেতু অর্ধেক নাম্বার নিচ্ছি 50 নম্বরে, সুতরাং এই 50 নম্বরের জন্য তাদের অর্ধেক সময়, যেমন যাদের 3 ঘন্টা তাদের হবে 1.5 ঘন্টা, যাদের 2.5 ঘন্টা বিশেষ করে 5ম শ্রেণী তাদের হলো 1 ঘন্টা 15 মিনিট, আর প্লে গ্রুপ থেকে 2য় শ্রেণী পর্যন্ত এদের পরীক্ষা হবে 1 ঘন্টা এবং 3য়-4র্থ শ্রেণীর 1 ঘন্টা 15 মিনিট। এই নির্দেশনাগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে নোটিশ আকারে জানিয়ে দেব। সুতরাং মৌলিক যে কথাটি আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে আমাদের পরীক্ষাটা দুভাগে হচ্ছে, সেমিস্টার মধ্যবর্তী পরীক্ষা 50 নম্বর এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষা 50, এর মধ্য দিয়ে আমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা সমাপ্ত হবে। দ্বিতীয় যে বিষয়টি পরীক্ষা সংক্রান্ত সেটি হচ্ছে পরীক্ষার প্রশ্ন। এবার এখন যেহেতু
আগের যেহেতু লকডাউন ছিল, কেউ বাড়ি থেকে বের হতে পারেনি, সেজন্যে তখন আমরা সব অনলাইনে পাঠিয়েছি। তো এখন আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে পরীক্ষার প্রশ্ন সংশ্লিষ্ট ছাত্রের অভিভাবক প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবেন এবং তাদের নিজ জিম্মায় পরীক্ষা বাসায় নিয়ে আবার উত্তরপত্র আমাদের কাছে আগের মতো জমা দিয়ে দেবেন। সুতরাং প্রশ্নপত্র আগের মতো অনলাইনে দেওয়া এবারে এটা হবে না। প্রশ্নপত্র আপনারা কষ্ট করে অফিস থেকে সংগ্রহ করে নেবেন এবং আপনাদের জিম্মায় পরীক্ষা নিয়ে আবার উত্তরপত্র আমাদের কাছে পাঠিয়ে দেবেন। তো এই কয়েকটি নির্দেশনা আর এর পাশাপাশি যে কথাটি বলে শেষ করতে চাই, সম্মানিত অভিভাবক, প্রিয় শিক্ষার্থী এবং যারা আজকে এই সম্পৃক্ত লাইভে আছেন, অনেক সময় হয়েছে, আমি শেষে যে কথাটি বলে শেষ করতে চাই, আমরা আমাদের দায়িত্বানুভূতি জাগ্রত করতে চাই এবং যার যার অবস্থান থেকে যদি আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করি, তাহলে বিশ্বাস করুন আমরা একটি সুন্দর সূর্যোদয় দেখতে পাব। আমরা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে চাই, কিন্তু সেই জন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়া দরকার। সেক্ষেত্রে আমরা অনেক সময় শিথিলতা করি, সেই বিষয়গুলো আমরা অবশ্যই নজরে রাখব। আমরা আমাদের সন্তানদেরকে কল্যাণের প্রত্যাশা করি, কিন্তু নিজেরা কল্যাণকর কাজ থেকে বিরত থাকি। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কল্যাণকর কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে হবে। সুতরাং আসুন আমরা আমাদের যার যার অবস্থান থেকে দিনের এই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার জন্য, এই মার্কাজগুলোকে সাপোর্ট দেওয়ার মধ্য দিয়ে, এটি আমাদের হতে পারে নাজাতের উছিলা, এটি হতে পারে আমার মুক্তির একমাত্র অবলম্বন। সেই প্রত্যাশা, সেই স্বপ্ন কামনা করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে কায়মনে বাক্যে দোয়া করি আল্লাহ তাআলা এই অবস্থা থেকে আমাদের সকলকে উত্তরণ দান করুন এবং একটি সুন্দর আগামী আমরা যেন দেখতে পারি। আমাদের কোলাহলের সেই ছাত্রছাত্রীদের নিয়ে আবার যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো মুখরিত হয়ে ওঠে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।